ছবিটা দেখলেন? কি অবস্থা বলুন তো। মুখ লুকোচ্ছেন অনেকে। বাঁদিক থেকে দেব, তার বাঁদিকে আবার নৈহাটির সাংসদ পার্থবাবু রয়েছেন, প্রকাশচিক বড়াইক, প্রসূন বাবুকে দেখতে পাচ্ছি, হাওড়ার ফুটবলার, এখন ভালো ডজ করলেন দিদিকে। মধ্যমণি হয়ে বসে আছেন তিনজন, তার মানে বোঝা যাচ্ছে এরা তিনজন মাথা হওয়ার চেষ্টা করছেন। বাঁদিক থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, মধ্যমণি হয়ে বসে আছেন কাকলি ঘোষ দস্তিদার, এবং তার পাশেই দেখতে পাচ্ছি দেবশ্রী দেবীকে, দেবশ্রী নয়, শতাব্দী রায়কে, মাফ করবেন, এবং তার পাশে মালা রায়, মালা রায়ের পাশে মিতালি বাগ, আরও অনেকে আছেন, ইউসুফ পাঠান আছেন, অরূপ চক্রবর্তী, আবু তাহের, খলিলুর রহমান, বাপি হালদার, সায়নী ঘোষ, জুনমালিয়াকে পাশাপাশি দেখতে পাচ্ছি। এরা সবাই মিলে তৃণমূলের একদম হাম্পু করে দিয়েছেন। তৃণমূল বলে সংসদে আর বাতি দেওয়ার কেউ থাকলো না, বুঝলেন তো। আবু তাহের, খলিলুর রহমান, অরূপ চক্রবর্তী, মালা রায়, বাপি হালদার, সায়নী, মিতালি, সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, প্রসূন ব্যানার্জি, সব, দেব, পার্থ, সব, তৃণমূলের আর কিছু নেই। এরা সবাই মিলে নতুন একটা দল তৈরি করেছেন, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, এনসিপি আই। যেমন কংগ্রেস আই, এটা এনসিপি আই। শোনা যাচ্ছে নাকি এটা ত্রিপুরার কোনো একটা রেজিস্টার্ড পার্টি ছিল। আপনারা জানেন ভোটের সময় দেখবেন অনেক এরকম ছোটোখাটো আংভাং পার্টিগুলো দেখা যায়। এবার এইসব উংভং পার্টি দরকার এই সব সময়ের জন্যই হয়। অনেক নেতারা এক একটা পার্টি রেজিস্টার করে রেখে দেন বিভিন্ন সময়ের জন্য, দূরদর্শিতার জন্য। ভোটের আগে শোনা যাচ্ছিল মেদিনীপুরেও নাকি একটা পার্টি রেজিস্টার হয়েছিল। এরকম অনেক সময় অনেক কিছু শোনা যায়। একটা সময় শোনা যাচ্ছিল দিলীপ ঘোষ নাকি দল তৈরি করছেন। এরকম বাতাসে গুঞ্জন সব সময় থাকেই, এবং অনেক সময় এরকম নতুন নতুন পার্টি তৈরি করে রাখা হয়। তো এখন যেটা দেখা যাচ্ছে যে গোটা তৃণমূল দলটাই, এটা কি সেটিং করে দেওয়া হলো কোনোভাবে? মানে কোনোভাবে কি এনডিএর তরফ থেকেই তৃণমূল এদেরকে তৃণমূল হিসেবে দেখে আবার বিদ্রোহী হবেন? যেহেতু এদের হাতে অফিসিয়ালি দলের রাশটা নেই, এখনও তৃণমূল পার্টির রাশটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, এখনও সুপ্রিমোর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এরা একটা বিদ্রোহী লবি তৈরি করলে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় চলে যেতে পারত। মানে বাদল অধিবেশন যেটা আসছে, সেই বাদল অধিবেশনে এদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠত, বিষয়টা আদালতে চলে যেত, একটা লম্বা, সেটা পরে আসছি মানে কি হতো অ্যাকচুয়ালি। এরকম এনসিপি অনেকগুলো দল তৈরি হয়েছে। আপনাদের মনে থাকবে যে মহারাষ্ট্রেও একটা এনসিপি আছে, ঘড়ি চিহ্ন, সেটা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, এটা হচ্ছে ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি। এরা বলছে এখন জেলায় জেলায় এদের দলটা খোলা হবে। মানে এরা হচ্ছে এনডিএর জোট সঙ্গী। মানে এরা তৃণমূল হলেও, মানে এদেরকে আমরা তৃণমূল হিসেবেই জানি, কিন্তু যেহেতু এরা এনডিএর সদস্য, বিজেপি কর্মীরা চাইলেই তাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারবেন না। ঝাঁপালে কিন্তু আপনাদের পদ চলে যাবে। ইতিমধ্যেই 10 জনকে বহিষ্কার করা হয়েছে। তার মধ্যে আমার জানা মতে কমপক্ষে 2 জন মণ্ডল সভাপতি আছেন, উত্তর দমদমে 2 নম্বর মণ্ডল, 3 নম্বর মণ্ডল, আরও অনেকে হতে পারেন, তবে 10 জনকে সাসপেন্ড করা হয়েছে। ফলে এরা তৃণমূল হলেও এরা এখন থেকে তৃণমূল পরিচয় নয়, এদের পরিচয় হবে এনসিপিআই। এরা বিজেপির সহযোগী হিসেবে কাজ করবেন। তবে এখনও এটা ক্লিয়ার নয় এনডিএর জোটসঙ্গী হলেও এ রাজ্যে একটা কমন মেমোরেন্ডাম বা কমন প্রোগ্রাম হবে কিনা এটা এখনও ক্লিয়ার নয়। অর্থাৎ এরা বিজেপির মিটিং মিছিল হলে সেখানে সামিল হবেন কিনা, এনডিএর কোনো জোট হলে সেখানে এরা আসবেন কিনা, বিজেপির সাথে এক মঞ্চ ভাগ করবেন কিনা, এইগুলোর উত্তর আসা বাকি আছে। তবে অদূর ভবিষ্যতে অবশ্যই দেখা যাবে এনডিএর কোনো কিছু হলে, বিজেপির কোনো কিছুতে হয়তো এরা আসবেন না, কিন্তু এনডিএর কোনো কিছু হলে বা প্রধানমন্ত্রীর প্রোগ্রাম হলে তখন দেখবেন এরা কিন্তু মঞ্চ আলো করে বসে আছেন। ফলে এতদিন যে কাকলি ঘোষ দস্তিদারকে আপনারা বিজেপি কর্মীরা গালাগাল দিয়েছেন, ইউসুফ পাঠানকে গালাগাল দিয়েছেন, আপনারা মালা রায়, সায়নী, আপনারা এখন থেকে কিন্তু এদের আর গালমন্দ সেভাবে করতে পারবেন না অফিসিয়ালি। আপনাদের বিজেপি কর্মীদের এমনিও ফেসবুক পেজে গালমন্দ করার অভ্যাস আছে। দল যাইভাবে বলুক, তারা চলেন নিজের মতো, অনেকেরই অভ্যাস আছে। ফলে তারা যেটা করবেন সেটা করবেন, কিন্তু উপর থেকে চাপিয়ে দেওয়ার নীতি একটা বিজেপিতে সবসময় কাজ করে, কিছু করার নেই। কর্মীদেরও অনেক আশা আকাঙ্ক্ষা সবসময় পূর্ণ হয় না।
বা বিজেপিরও সত্যি কথা বলতে অনেক রকমের দায়বদ্ধতা হয়তো আছে, এখন তারা সংখ্যাগরিষ্ঠতা নেই, সেই কারণে হয়তো তারা এইসবগুলো করছেন। তো যাই হোক, এরা আজ থেকে আর তৃণমূল নন, এরা এনসিপিআই হয়ে গেছেন। এটা ত্রিপুরা বেসড একটি পার্টি। এরা ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসামে লাফালাফি করবেন, ঝাপাঝাপি করবেন, কিন্তু বিজেপিকে যতটা আমি চিনি পশ্চিমবঙ্গের বাইরে এদেরকেও দাঁত ফোটাতে দেবে না, অসুবিধা হয়ে যাবে। নামে এরা বলছে টলছে, কোথাও কোথাও হয়তো জোটসঙ্গী হিসাবে, কোথাও হয়তো এদের ফুলচন্দন মুখে দিয়ে দেওয়া হবে অল্প স্বল্প, কিন্তু খুব বেশি এরা ট্যাঁ ফু কিন্তু করতে পারবেন না। অর্থাৎ এখন কি দাঁড়ালো? এখন দাঁড়ালো তৃণমূল কংগ্রেস কিন্তু দুই ভাগ হয়ে গেল। একটা মমতার তৃণমূল, সেখানে কে আছে? এখন দু চারটে বলদ ছাগল ছাড়া আর কেউ নেই। রাজ্যসভার ক্ষেত্রে আমরা দেখছি যে এখনো ডেরেক ওব্রায়েন আছে, শোনা যাচ্ছে, জানি না কতক্ষণ থাকবে, আদৌ থাকবে কিনা। যারা আছেন তারা হচ্ছেন সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ। এই দুজনকেই দেখা গেছে এরা স্পিকারের কাছে, ওম বিড়লার কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন যে এই যে নতুন ফরম্যাট যেটা তৈরি করা হচ্ছে, যেহেতু এরা তৃণমূলের নির্বাচিত সাংসদ, তাই এদেরকে যেন তৃণমূল হিসেবেই দেখা হয়। এরা যে নতুন পার্টি তৈরি করার চেষ্টা করছেন বা নতুন পার্টিতে চলে গেছেন বা এনডিএতে যাবেন, এটা যেন না মেনে নেওয়া হয়। কিন্তু এতে কি কাজ হবে? অনেক দল ভাঙানো তো মমতা, এগুলো তো অনেক দল টল ভাঙিয়েছেন। মমতা তো এইসব জিনিসে উস্তাদ ছিলেন। মুকুল রায়কে ভাঙিয়েছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়? আবার নিয়ে গেছিলেন, অনেককে ভাঙিয়েছেন, মুকুটমণি অধিকারীকে ভাঙিয়েছেন, এরকম অনেকজনকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙিয়েছেন। তো আজকে বলে না কর্মফল ফিরে আসে, তো সত্যি কর্মফল ফিরে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দল ভাঙিয়ে নিজের দলকে বড় করেছেন, কংগ্রেস থেকে তৃণমূল করেছেন, তৃণমূল করার পরেও সিপিএম থেকে লোক বাড়িয়েছেন, বিজেপি থেকে লোক বাড়িয়েছেন, অন্যান্য সব দল থেকে লোক বাড়িয়েছেন। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই কর্মফল পেতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ একা। এরকম আরেকটা নাম, এরকম খুব কমন নাম হয়ে গেছে, একটু ভালো টালো নাম হলে, যেমন তৃণমূল একটা অন্যরকম নাম ছিল, এই এনসিপি অনেক নাম আছে। বাংলাদেশেও একটা ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি একটা আছে, যেটা ছাত্ররা তৈরি করেছিল, যদি ওটার সাথে এটা কোনো সম্পর্ক নেই, তবে এরা এনডিএ শরিক হবেন, এটা একটা ভালো বিষয়। ত্রিপুরা রেজিস্টার্ড হলেও গুগলে আমি সার্চ করছিলাম, সেখানে আবার বলছে নাকি হাওড়া সালকিয়া। এখনও খতিয়ে দেখতে হবে যে সত্যি হাওড়ায় রেজিস্টার্ড পার্টি মানে বাংলারই পার্টি কিনা বা ত্রিপুরার কিনা, এবং ত্রিপুরার একটা পার্টি কেন নেওয়া হলো আমার মনে হয় কোথাও না কোথাও এটা ভেরিফাই করতে হবে। বাট বিপ্লব দেবের মাথা হয়তো কাজ করেছে। ত্রিপুরার একটা রেজিস্টার্ড পার্টিতে বিপ্লব দেব পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন, ওনার এখনও রোল আছে, উনি হয়তো এই ব্যবস্থা করে দিতে পারেন, এমনটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তবে এখনও বলছি তার সঙ্গে কথা বলতে হবে, তাহলে বিষয়টা বুঝবো। যেহেতু ত্রিপুরার কানেকশন পাচ্ছি তাই আমার মনে হলো, এবং যেহেতু ভোটের আগে বিপ্লব দেব রাজ্যে এসেছিলেন এবং এই রাজ্যটাকে জিতিয়েছেন, সেই কারণে এই কথাটা বললাম। বাকিটা এখন দেখার এদের কিভাবে এরা এগোন। ভূপেন্দ্র যাদবের সাথে এদের কথা হয়েছে, ওম বিড়লার সাথে কথা হয়েছে, ফলে বিষয়টা একেবারে ক্লিয়ার হওয়ার পরেই কিন্তু এরা এই দলটা তৈরি করেছেন, এটা বোঝা যাচ্ছে। এবং আপনাদেরকে বলছিলাম না যে দেব একটা খেলাড়ি মানুষ, বারংবার দেবকে দেখেছি বিজেপিকে সাপোর্ট করতে বিভিন্ন ক্ষেত্রে, মানে দোঁয়াশলা আর কি, দুদিকেই থাকে, ঝোলের লাউ অম্বলের কদু। দেবও তাই। অনেকে আছেন এখানে সেরকমই আর কি। অনেকে বলেন যে কাকলি ঘোষ দস্তিদারেরও নাকি রাজনাথ সিংজির সাথে খুব ভালো সম্পর্ক ছিল, এবং সুদীপ ব্যানার্জি তো বরাবরই বলা হতো যে উনি ঝোলের লাউ অম্বলের কদু, বিজেপির সঙ্গে ভালো সম্পর্ক রাখেন। কাকলি ঘোষ দস্তিদারেরও তাই, শতাব্দী রায়েরও তাই। ফলে আপনারা দেখুন নেতারা কিন্তু ঠিক অ্যাডজাস্ট হয়ে গেছেন। তলায় তলায় ওই বিজেপি কর্মী, তৃণমূল কর্মীরা মারামারি করে মরেন। আপনারা আজকে আপনাদের যদি চোখ খোলে তাহলে দেখুন, চোখটা মেলে, যে আপনাদের উঁচুতলা ঠিক সেটিং হয়ে যায়, নিচুতলাই কিন্তু মার খায়। এই যে তৃণমূলের যারা নিচুতলার কর্মীরা আছে, আপনাদেরকে আজকে বলবো, আপনারা এতদিন হাসতেন না 2026-এর আগে পর্যন্ত, 2024, 2021, 2019, যে মমতার সাথে দিদি মোদি সেটিং আছে, এ রাজ্যে বিজেপি কখনো আসবে না। আজকে দেখুন সত্যি দিদি মোদি সেটিং হয়ে গেছে, কিন্তু মার খাচ্ছেন আপনারা। সবসময় পশ্চিমবঙ্গে বিরোধীরা মার খায়। আজকে তৃণমূল কংগ্রেস বিরোধী, আজকে দেখুন শেখ শাহজাহান মার খাচ্ছে, জাহাঙ্গীর মার খাচ্ছে, কাউন্সিলররা অ্যারেস্ট হচ্ছে, সবাই অ্যারেস্ট হচ্ছে তৃণমূলের লোকেরা। আর উপরে উপরে কিন্তু বিরিয়ানি বিক্রি হচ্ছে, বিরিয়ানি খাওয়া হচ্ছে একসাথে সংসদ ভবনে। তাই বিরোধী রাজনীতি যারা করছেন
তাদের চোখটা খুলে দেখুন, এবং বিজেপিও যারা করছেন চোখটা খুলে দেখুন। রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার কিন্তু প্রাণ যায়। রাজায় রাজায়ও যুদ্ধ হয়নি এক্ষেত্রে রাজায় রাজায় সন্ধি হয়ে গেছে। একটা বড় এই বড় জোট এরা কিন্তু সন্ধি হয়ে গেছেন, সন্ধি প্রস্তাব হয়ে গেছে এনডিএর সাথে। এবার আপনারা ভেবে দেখবেন যারা তৃণমূল এখনো করছেন তারা তৃণমূল করবেন কিনা, বা কোন দিকে থাকবেন, এনসিপিআই এর সঙ্গে থাকবেন নাকি মমতার সঙ্গে থাকবেন। এইটুকুন বলতে পারি, মমতার সঙ্গে কোনো ফিউচার নেই এ রাজ্যে যতদিন বিজেপি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মুসলমানদের তোষণ করেছেন, এখনো করে যাচ্ছেন, নিজের যে তোষণ নীতি সেটার থেকে যেহেতু সরে আসছেন না, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এ রাজ্যে কিন্তু কোনো ফিউচার নেই। বরং এনসিপিআই আপনারা করুন, 2029 অবধি ভ্যালিডিটি থাকবে। এনডিএ হলেও আমি দায়িত্বের সঙ্গে বিশ্বাসের সাথে বলতে পারি যে বিজেপি কিন্তু অত ভালো পার্টি নয় যে এদের সবাইকে খুব বেশি আসন দেবে। মানে এরা যদি এনডিএর জোট শরিকও হয় তাহলে ধরুন 42টা তো সিট আছে, যদি এরকমই ডিলিমিটেশন না হয় আর 42টাই যদি থাকে, সেক্ষেত্রেও আপনাদেরকে বলছি 3-4টে বা 5টা, এর বেশি কিন্তু আসন বিজেপি ছাড়বে না। আর যেখানে শক্তপোক্ত এদের লড়ে জিততে হবে সেরকম জায়গায় এদেরকে হয়তো ছেড়ে দিতে পারে, বা ধরুন মুসলিম এরিয়া এদেরকে ছেড়ে দিতে পারে। ভালো সিট কিন্তু বিজেপি খুব ভালো নেগোসিয়েটার। বিজেপির ভালো ছাড়া অন্য কারো ভালো রাজনীতিতে ভাবে না, ভালোবাসে না। বিহারে দেখেছেন না, নীতিশ কুমারকে সরে যেতে হয়েছে, মুখ্যমন্ত্রী হতে হয়েছে। সব থেকে বড় পার্টি বিজেপি, দ্বিতীয় বড় মানে জোটের ছোট শরিক হয়ে গেছে এখন নীতিশের দল, তাই নীতিশের দলকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। নীতিশের দলকে মানে নীতিশ এখন মুখ্যমন্ত্রী নন, জোটে তারা আছেন। ঠিক সেরকমই বলছি আপনাদেরকে, এখানেও দেখবেন যে বিজেপি কমপক্ষে 35-36টা আসনে লড়বে, 30টা আসন তুলেও নেবে, বেশি আসন তুলে নেবে। 30 কেন, আমার তো এই মুহূর্তে আপনাদের 35টা লড়লে বিজেপি 35টাই পাবে বা 34টা পেল। এক্ষেত্রে বাকি মমতার তৃণমূলের কি হবে? মমতার তৃণমূলের সাথে আজকে বলে দিচ্ছি যে এর পরের নির্বাচনগুলোতে লড়াই হবে নোটার সঙ্গে, মমতার তৃণমূল কংগ্রেসের। এনসিপিআই দেখবেন বড় একটা পার্টি হয়েছে। তাহলে ভাবুন তো পশ্চিমবঙ্গে কতগুলো পার্টি হলো। সব থেকে বড় পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তারপরে এখন দেখা যাচ্ছে যে সিপিএমও একটা খাতা খুলেছে, আইএসএফ একটা খাতা খুলেছে, কংগ্রেস দুটো খাতা খুলেছে, এবং অন্যান্য পার্টি জেইউপি খাতা খুলেছে। এরকম সব পার্টিরই কিন্তু খাতা পাতা খুলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এনসিপিআই থাকলে তাদেরও কিছু খাতা পাতা খুলবে, আর মমতা হয়ে যাবে শূন্য। এখন মমতার এ রাজ্যে 80টার মতো সিট আছে, তো 80টা সিটও আগামী দিনে থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব মিলিয়ে রাজ্যসভা লোকসভা মিলিয়ে প্রচুর সাংসদ আছেন, 29টা মতন বোধহয়, যদি ভুল না হয় আমি, 29টার মতো হচ্ছে লোকসভায় রয়েছে, আরও কয়েকটা রাজ্যসভায় রয়েছে, ডেরেক পেরেক মিলিয়ে। তো আজকে সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনে রাজ্যসভা লোকসভা এগুলো তো সব শূন্য হয়ে যাবে, কেউ থাকবে না। বিধানসভা পরবর্তী নির্বাচনে দেখবেন, এখনই তো আমি ভাবছি যে এরা যারা এনসিপিআই এ যোগ দিলেন, এ রাজ্যের যারা আছেন বিধানসভায়, মানে ঋতব্রত টিমটা, এরাও কি এনসিপিআই এ যোগ দেবে নাকি এরা তৃণমূল কংগ্রেস হয়ে থেকে যাবে? কি হয় সেদিকে নজর থাকবে। এরা বিদ্রোহী যারা আছেন তারাও এনসিপিআই এ যোগ দেবেন, নাকি তারা যেমন তৃণমূল আছেন সেভাবেই থাকবেন, মমতার কাছ থেকে প্রতীক কেড়ে নেবেন? প্রতীক কারার ব্যাপারটা, বা মমতার যে ফান্ড রয়েছে, বিরাট বড় তৃণমূল কংগ্রেসের একটা ফান্ড রয়েছে, সেদিকে কি থাবা বসাবে ঋতব্রত অ্যান্ড কোম্পানি? সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। এবং আপনাদের এই ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে বন্ধু আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের 3টি চ্যানেল, পলিটিক্যাল ডেইলি হিন্দি, আমাদের হিন্দির ওটা চ্যানেল রয়েছে, আর একটা চ্যানেল রয়েছে পলিটিক্যাল ডোজ। 3টে চ্যানেলকেই সাবস্ক্রাইব করে নিন, আপনাদের কাছে আমি অনুরোধ করছি। আর আমাদের পাশে যদি দাঁড়াতে চান আপনারা, সেক্ষেত্রে আপনারা আমাদের কিউআর কোডের মাধ্যমে সহযোগিতা করতে পারেন। চ্যানেলের উপরে একটা কিউআর কোড রয়েছে। এছাড়াও আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন, আমাদের জয়েন বাটন ক্লিক করে আমাদের সদস্য হতে পারেন, মেম্বার হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে কিন্তু আবার দেখা হচ্ছে বন্ধু। ভালো থাকবেন, সকলের সঙ্গে আবার দেখা হচ্ছে।